আমি ডক্টর মৃণাল কান্তি দে, রামনগর আদর্শ হাই স্কুলের শিক্ষক। আমার একটা চিন্তা ভাবনা আছে যে আমরা জানি যে বেশ কিছু ছাত্রছাত্রী এবং আমার কাছাকাছি মানে যারা পরিচিত বেশ কিছু ব্যক্তিও আছেন যিনারা ফিশ খান, কিন্তু ফিশ সম্পর্কে তাদের অনেকেরই গঠনগত তাদের ধারণা নেই বলে আমার মনে হয়। কিন্তু অনেকেই আছে, অনেক ছাত্রছাত্রী, আমি খুব দুঃখজনক ঘটনা যে ছাত্ররা মাছ খায়, পোনা মাছ বলে সবাই খায়, কিন্তু ঘটনা হচ্ছে সেই মাছের যে তাদের প্রকৃত বৈশিষ্ট্য এবং তার যে ভিতরের যে জিনিসপত্র সেই জিনিসগুলো সম্পর্কে সবাই সম্যক ধারণা নেই। তো এইরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আর একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, কোনো একটা আমাদের বৈচিত্র্য যদি সঠিকভাবে আমরা সেটাকে জানতে চাই, তাকে কনজারভেশন করতে চাই, তাহলে প্রত্যেকটা এই পৃথিবীতে প্রত্যেকটা প্ল্যান্ট এবং এনিম্যাল তাদের সম্বন্ধে সম্যক ধারণা থাকা উচিত। অর্থাৎ যদি ধারণা থাকে তাদের মনে, তবেই তার কনজারভেশনের চিন্তা ভাবনাটা আসে। এই কারণে আমি প্রত্যেকটা এনিম্যালস এবং প্ল্যান্টসদের নিয়ে আলাদা আলাদা করে ছাত্রছাত্রী এবং আমার যারা পরিচিত ব্যক্তিবর্গ আছে তাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো সেই রকম একটা জিনিস এখানে আজকে আমি যেটা বলছি সেটা অত্যন্ত একটা সাধারণ, সবাই জানে এই মাছটা সম্পর্কে, সবাই পরিচিত, একেবারে পরিচিত, কিন্তু আমি এই তো মাছটা আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে একটা কাতলা মাছ। তো আমি বাজারে গেলাম, যে কাতলা মাছ আমি কিনে নিলাম বা কাতলা মাছ আমি খেলাম, আমি বললাম যে কাতলা মাছ খেয়েছি, কিন্তু এই কাতলা মাছটা প্রথমে আমি একটা জিনিস হচ্ছে এটা হচ্ছে একটা বোনযুক্ত ফিশ। অর্থাৎ আমরা জানি যে ফিশের মধ্যে দুটো, একটা হচ্ছে অস্ট্রিক ফিশ আর একটা হচ্ছে কর্নিক ফিশ। অর্থাৎ অস্ট্রিক ফিশ মানে যার মধ্যে শরীরে বোন আছে তাকে আমরা বলি অস্ট্রিক ফিশ, আর যার শরীরে বোন নেই, যার কাটলেজ দৌড়াস দিয়ে তৈরি, তাদেরকে আমরা বলি কর্নিক ফিশ। তো এখানে আমি একটা জিনিস হচ্ছে অস্ট্রিক ফিশ, এই মাছটার নাম হচ্ছে কাতলা মাছ। তাহলে প্রথমে আমি এই কাতলা মাছের, আমরা সবাই জানি এর চোখ আছে, এর মুখ আছে, বিভিন্ন জিনিস আছে, এগুলো প্রত্যেকটা আমি আলোচনা করছি, কিন্তু ঘটনা হচ্ছে এদের বৈশিষ্ট্যগুলো সঠিকভাবে আমাদের জানতে হবে। প্রথম আমি একটা জিনিস বলি, এই মাছটার একটা বিশেষ বৈশিষ্ট্য কি, যে এই মাছটা কি চেম্বার একটা, এর মাথাটা হয় বড় এবং দেহের মাঝখানটা হয় বেশ চওড়া, এবং সবচেয়ে বড় জিনিস অন্যান্য মাছদের ক্ষেত্রে যেমন হয় দেহটার এই মাঝখানের অংশটা চওড়া হওয়ার পর তারপর সেটা একটা নির্দিষ্ট মানে নির্দিষ্ট রিদমে আস্তে আস্তে করে সরু হয়, কিন্তু এটা আমি দেখবো এদের এই মাঝখানের পোর্শনটা অত্যন্ত মোটা এবং হঠাৎ করে এদের দেহের লেজের অংশটা খুব সরু হয়ে যায়। এই যে বৈশিষ্ট্যটা, এটা দেখে আমরা সহজেই একটা বুঝতে পারি যে এটা একটা কাতলা মাছের বৈশিষ্ট্য আছে। এরপরে আমি যে জিনিসটা আমি এখানে বলবো যে মাছের আমরা খুব সহজভাবে বলি যে মাছের আগের দিকটা শুরু হয়, পেছন দিকটা শুরু হয়, অর্থাৎ এটা একটা স্ট্রিম লাইন বডি, অর্থাৎ মাকু সদৃশ্য দেহ। কেন না, মাছ যখন জলের মধ্যে থাকে তখন তার মুখের দিকটা যদি সরু হয় তাহলে কি হয়, তার এই ক্ষেত্রফলটা অনেকটা কম হয়, তার ফলে কি হলে জলের যে বাঁধাটা, সেই বাঁধাটা অতিক্রম করা অত্যন্ত সহজ হয় এবং পেছনের দিকটাও সরু হয়। এরপরে আমি একটা জিনিস আসছি মাছের ক্ষেত্রে, এইখানে এদের কতগুলো ফিন আছে। ফিনের মধ্যে এইটাকে আমরা বলি পৃষ্ঠপাখনা। পৃষ্ঠপাখনা এটা আমি খুব সহজেই দেখাচ্ছি, এটা পৃষ্ঠপাখনা। এই পৃষ্ঠপাখনার মধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো এরকম বোনের মতো আছে, কিন্তু এটা বোন নয়, এটাকে আমরা বলি যে এই ফিন রে, এটাকে আমরা বলে ফিন রে। তারপরে এটাকে আমরা বলি পুচ্ছপাখনা, একেবারে পুচ্ছপাখনা। আর এইটা দেখবো আমরা, এটাকে আমরা বলি বক্ষপাখনা। ঠিক আছে, বক্ষপাখনা, এটাকে আমরা বলি শ্রোণী পাখনা, আর এটা হচ্ছে পায়ুপাখনা। তো এইরকম আমাদের কতগুলো এরকম পাখনা আছে মাছের। এই মাছের পাখনাগুলো মেনলি জলের মধ্যে স্থিরভাবে থাকতে সাহায্য করে, চলাফেরা করার জন্য এই মাছের এই যে লেজটা আছে এটা অত্যন্ত প্রেশার ক্রিয়েট করে, যেটা আগের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আরেকটা জিনিস আমি মাছটা কাটার পরে আমি দেখাবো যে মাছ যখন এই প্রেশার ক্রিয়েট করে এগিয়ে যায় তখন মাছ একবার এদিকে রোটেট করে। তার পেছনে একটা জিনিস আছে, এদের মধ্যে একটা পেশি আছে, সেই পেশিটা আমরা মাছ কাটলে বুঝতে পারবো যেটা হচ্ছে মাল্টন পেশি আছে।
সেই মার্টাল পেশিটা ভি আকৃতি পেশি খুব সহজেই দেখা যায় এই গাদার পোর্শনের মাছটা দিয়ে। তো সেটা আমরা দেখব যে এই ফিশটা এইখানে এই মার্টাল পেশির জন্য এরা এরকম চলাফেরা করতে পারে। এবার আসা যাক মাছের আস্তে আস্তে মাছটাকে আমি পুরুষ মাছ এবং স্ত্রী মাছ চিনব কী করে। পুরুষ মাছ এবং স্ত্রী মাছ চেনার একটা সহজ পদ্ধতি, খুব সহজ পদ্ধতি আছে। সেই সহজ পদ্ধতিটা আমি বলি যে মাছটা যে মাছের আজ প্রথমে একটা জিনিস বলে নিই, পোনা মাছ এবং জিওল মাছ এটা একটু জানা উচিত, তারপরে পুরুষ মাছ স্ত্রী মাছটা আমি বলবো, কেননা এটা দরকার আছে। যে আমরা সবাই বাজারে গেলে আমরা সবাই বলি পোনা মাছ খেয়েছি। পোনা মাছের ক্ষেত্রে যেমন আমরা বলি রুই মাছও পোনা মাছ, আর এপাশে কাতলা মাছও পোনা মাছ, এপাশে আমরা সিলভার কাপও খাচ্ছি সেখানেও পোনা মাছ, আবার আমরা বলছি মৃগেল মাছ খাচ্ছি সেটাও পোনা মাছ। তো এই যে পোনা মাছের মধ্যে আমরা পোনা মাছ বলছি কেন, বা পুঁটি মাছ যে খাই সেটাও পোনা মাছ। তো এবার একটা জিনিস হচ্ছে এই পোনা মাছের প্রধান বৈশিষ্ট্য এই মাছের এই যে মাথার পোর্শনটা আছে, দেহে যে এই আঁশটা আছে, আঁশে আমি এক্ষুনি বলছি এই পোর্শনটায় কোনো আঁশ নেই, অর্থাৎ মাথার যে টুন্ডুর এই পোর্শনটা আছে এই পোর্শনে কোনো আঁশ নেই, এই আঁশ থাকবে না, এটা হচ্ছে পোনা মাছের একটা প্রধান বৈশিষ্ট্য। আর একটা জিনিস কি, মাছের দেহে আঁশ 4 রকমের আঁশ হয়। আঁশ হচ্ছে সাইক্লয়েড, টিনোয়েড, গ্যানোয়েড, প্লাকোয়েড, এরকম আঁশ হয়। তার মধ্যে যেসব মাছের এরকম সাইক্লয়েড আঁশ আছে, অর্থাৎ এই আঁশটা আমি একটা আঁশ তুলে দেখাবো, একটা আঁশ যদি আমি তুলি, তুলে এই যে পেছনের পোর্শনটা, যে পোর্শনটা আছে এটা ব্রড, অর্থাৎ একেবারে পুরো ব্রড টাইপের যে আছে, মানে একবারে পুরো এরকম ধরনের এই ব্রড থাকবে। আর এই মাছটায় ছবিটা ভালো করে আসছে কিনা আমি বুঝতে পারছি না, যে এর ভেতরে এইরকম কতগুলো সরু সরু এরকম দাগ থাকবে। এই যে পেছন দিকটা ব্রড এন্ড আর এই দিকটা এরকম সরু সরু এরকম কতগুলো দাগ আছে, এই দ্বারাই আমরা এটাকে সাইক্লয়েড আঁশ হিসেবে আমরা চিনি। তাহলে যে মাছের এরকম সাইক্লয়েড আঁশ আছে, যাদের মাছের মাথার উপরের দিকটা এখানে কোনো আঁশ নেই, এই টুন্ডের অংশে পুরোপুরি একবারে চামড়ার মতো অংশ আছে, সেই মাছগুলোকে আমরা পোনা মাছ বলি। পোনা মাছের দুটো রকম আছে, একটাকে বলে মেজর কার্প আর একটা হচ্ছে মাইনর কার্পের, সেখানে আছে, আমরা সেটা পরে জানবো। এবার একটা জিনিস হচ্ছে, আমি আসি পুরুষ মাছ স্ত্রী মাছ চিন্তা। এই যে আমি এখানে ছবিটা এখানে দেখাবো, যে এই যে মাছের এইখানটা হচ্ছে যে আমরা যদি প্রেশার ক্রিয়েট করি, এরকম মাছটা অনেকক্ষণ ধরে আমি নিয়ে এসেছি, এটা হচ্ছে পুরুষ মাছ। এই জায়গাটায় আমি প্রেশার ক্রিয়েট করছি, প্রেশার ক্রিয়েট করে একটু আগে আমি দেখেছিলাম যে এইখান থেকে যদি একটু সাদা দুধের মতো রস বেরোয়, তাহলে আমরা এটা বুঝবো এটা পুরুষ মাছ। আর একটা জিনিস হচ্ছে, এইখানে প্রেশার ক্রিয়েট করার পর যদি দেখা যায় যে হালকা করে ডিম নিঃসরণ হয়, তাহলে বুঝবো এটা যে স্ত্রী মাছ। তাহলে পুরুষ মাছ এবং স্ত্রী মাছ এটা খুব সহজ বোঝা যায়। আরেকটা জিনিস আছে, অনেক সময় দেখা যায় প্রজনন ঋতু নেই, তাহলে ডিম তো বেরোবে না, কিন্তু শুক্রাণু বেরোবে। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে খুব মজার ব্যাপার, এই জায়গাটায় এই যেমন আমি হাত দিয়ে এখানে ঘষছি, এখানটা ঘষার জন্য এখানটায় কি হচ্ছে, একটু হালকা খসখসে ভাব আছে। এই যে খসখসে ভাব থাকার জন্য এটা হচ্ছে পুরুষ মাছ। কিন্তু যে মাছের এইখানটা হাত দিয়ে আমরা ঘষলে যেটা দেখা যাবে যে একেবারে মসৃণ হচ্ছে, মানে খুব তেলতেলে মতো হয়, তখন তাকে আমরা কি বলি, যে এটা স্ত্রী মাছ। অর্থাৎ এটা আমরা পুরুষ মাছ নিয়ে এসেছি। তো এবার একটা জিনিস হচ্ছে, আমি যেটা বলবো সেটা হচ্ছে মাছের একটা অংশ নিয়ে আমি বলছি, যেটা হচ্ছে মাছ কি করে। সাধারণত এই কাতলা মাছ হচ্ছে জলের উপরের তলার মাছ। উপরের তলার মাছ মানে আমরা জানি যে জলে বিভিন্ন অনেকের ধারণা আছে যে পুকুরে মাছ বোধহয় সব জায়গাতেই সব মাছ সব জায়গাতেই যেতে পারে, থাকে, তা কিন্তু নয়। এই যে আমরা যদি মৃগেল মাছ, রুই মাছ, কাতলা মাছ বলি, কাতলা মাছগুলো সাধারণত জলের উপরের তলার মাছ, অর্থাৎ 3 থেকে 3.5 ফিট 4 ফিটের মধ্যেই এরা 3 ফিটের মধ্যেই এর ঘোরাফেরা করে। তাই এরা জলের উপরের তলার মাছ। তো এরা সাধারণত কি খায়, বিভিন্ন খাবার খায়, তার মধ্যে প্ল্যাঙ্কটন জাতীয় খাবার এখানে খায়। প্ল্যাঙ্কটন আমরা জানি 2 ধরনের প্ল্যাঙ্কটন আছে, একটা হচ্ছে জু প্ল্যাঙ্কটন আর একটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। তো জু প্ল্যাঙ্কটন মানে প্রাণীজ, আর ফাইটোপ্ল্যাঙ্কটন মানে উদ্ভিজ। এই উদ্ভিজ এবং প্রাণীজ দুটো জিনিসই এরা খায়। তো এবার এখান থেকে খেলে এখান থেকে সরাসরি এদের ডাইজেস্টিভ সিস্টেম আছে। ডাইজেস্টিভ সিস্টেমটা আমি কেটে দেখাবো। ডাইজেস্টিভ সিস্টেমটা বেশ লম্বা, অনেকটা লম্বা। কেন লম্বা না, এদের খাবার পরিপাক হওয়ার পরে শোষণ হতে
অনেকটা সময় পেয়ে যায়। এই জিনিসটা বিভিন্ন যে ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো আছে সেই ফাইটোপ্ল্যাঙ্কটনগুলোর একটা জিনিস কি, ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো ডাইজেস্ট হতে সময় লাগে। তো সময় লাগার পরে তার থেকে শোষণ হতেও সময় লাগে। তাহলে ডাইজেস্টিভ সিস্টেমটা যদি আঁকা বাঁকা করে অনেকটা বড় হয়, সাধারণত যে কোনো মাছ তার 3 গুণ হয় তার ডাইজেস্টিভ সিস্টেমের লেন্থ। অর্থাৎ স্বাভাবিক কারণে এই কাতলা মাছটা যদি আমি ধরে নিই এটা 1 ফিট, তাহলে আমি দেখতে পাবো তার ডাইজেস্টিভ সিস্টেমটা হবে প্রায় 3 ফিট লম্বা, মানে আমি যদি খুলে এরকম দেখাই। তো এবার একটা জিনিস হচ্ছে যে সে এইখান থেকে প্ল্যাঙ্কটনগুলো খায় এবং তার ফিকাল ম্যাটারটা এখান থেকে বেরিয়ে যায়। তো এটা গেল ডাইজেস্টিভ সিস্টেমের কথা। ডাইজেস্টিভ সিস্টেমে আমি পরে এটা কেটে মাছটা এর ভেতরে যে পিত্তথলি আছে বা এদের যে ডাইজেস্টিভ সিস্টেমের স্টমাক আছে সেই জিনিসগুলো নিয়ে আমি পরে বলছি। নেক্সট আমি একটা জিনিস যেটা বলি, এর মাছ অত্যন্ত সেন্সিটিভ। মানে আমরা জানি যে মাছের কি নাক আছে? হ্যাঁ, মাছের নাক আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে নাকের এইখানে একটা ছিদ্র, এইখানে একটা নাকের ছিদ্র, দুটো নাকের ছিদ্র আছে। মাছ কিন্তু গন্ধ পায়, খুব সুন্দর গন্ধ পায়। কিন্তু এরা এই গন্ধটা নেওয়ার জন্য এদের মজার ব্যাপার হচ্ছে, আমরা যেমন কি করি যে গন্ধ নেওয়ার সঙ্গে আমাদের শ্বাসনালীর একটা সম্পর্ক আছে। অর্থাৎ আমাদের কি হচ্ছে যে আমাদের নাক যেটা আছে, আমাদের অলফ্যাক্টরি লোব আছে, তার মাধ্যমে আমরা কি করি যে আমাদের ঘ্রাণটা নিই এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই নাকটা থেকে আমাদের বৈনাসারন্ধ্র থেকে অন্তনাসারন্ধ্র, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, ফুসফুস পর্যন্ত আমাদের কি করে বাতাসটা যায়, যে আমরা শ্বাস প্রশ্বাসকেও চালাই। মাছ কিন্তু তা করে না। এইখানেই এই নাকের ভেতরেই এখানে একটা থলি আছে, সেই থলি থেকে এদের অলফ্যাক্টরি লোবের সঙ্গে কানেক্টেড, ডাইরেক্টলি এরা কি করে ঘ্রাণ নিতে পারে, যে কোনো জিনিসের খুব সুন্দরভাবে ঘ্রাণ নেয়। আরেকটা ঘ্রাণ নেওয়ার ক্ষেত্রে আমি আরেকটা জিনিস দেখাবো। এই যে মাছের এই যে সরাসরি এইখানে একটা জিনিস আছে, এইখানে রেখা দেখতে পাচ্ছি, এটা আঁশ যখন তুলে দেব তখন এটা খুব সহজেই বোঝা যায়। এইখানটা এটাকে বলে স্পর্শেন্দ্রিয় রেখা বলা হয়। এইটা একটা ল্যাটারাল লাইন আছে, এই ল্যাটারাল লাইনের সঙ্গে এর একটা কানেক্টেড আছে। অর্থাৎ মাছ কি করে গন্ধ যেমন বোঝে, তেমন এই ল্যাটারাল লাইনের সঙ্গে এদের সেন্সেশনের কাজটাও চলে। তার ফলে কি করে এরা সঙ্গে সঙ্গে কি করে সেন্সটা খুব সহজে নিতে পারে, জলের কত গভীরতায় কোন জিনিসটা আছে সেটার গন্ধ পেয়ে সেই জায়গায় পৌঁছে দিতেও সাহায্য করে। অর্থাৎ স্পর্শেন্দ্রিয় রেখাটা দুটো কাজ আমি বলবো। একটা হচ্ছে জলের চাপ নির্ধারণ করে, জলের চাপ কত আছে, জল আমি কতটা উপরে আছি নিচে আছি, এই সেন্সেশনটা এখান থেকেও আসে। এখান থেকে এসে আর এই ঘ্রাণটার সাহায্যে এটার সঙ্গে কানেক্টেড আছে, তাহলে বুঝতে পারে যে মাছ কোন জায়গাটায় কোন খাবারটা আছে সেটা। মাছ কিন্তু অত্যন্ত সংবেদনশীল, তারা জলের মধ্যে যদি কোনো খাবার থাকে খুব সহজেই তারা আইসোলেট করতে পারে যে ঠিক কতটা ডিস্টেন্স আছে, তাহলে সেই জিনিসটা সে বুঝতে পারে। নেক্সট আমি একটা জিনিস আসবো, যেটা আমি বলছি মাছের চোখ। মাছের চোখ বলতে আমরা সাধারণত যে আমরা যে মাধ্যমে থাকি, আমরা বায়ু মাধ্যমে আমরা দেখতে পাই। আমাদের বায়ু মাধ্যমে যে আমাদের চোখে একটা লেন্স আছে, তো আমরা এদেরও ক্ষেত্রে চোখে লেন্স আছে, কিন্তু লেন্সের উপরে একটা কাভারিং আছে। আর একটা জিনিস হচ্ছে মাঝে মধ্যে এখানে কি করে অনেক সময় চোখে এদের ফাঙ্গাস হয়ে যায়, তার জন্য মাছের দেখতে খুব অসুবিধা হয়, মানে জলের মধ্যে ফাঙ্গাস হয়ে গেলে। এবার আরেকটা জিনিস হচ্ছে মাছের এই যে আমরা জানি, আমরা যেমন বায়ু মাধ্যমে আমাদের বিভিন্ন রকমের ঘনত্বের পরিবর্তন হয় খুব দ্রুত, মাছের ক্ষেত্রে কিন্তু জলে কিন্তু এই ঘনত্বের পরিবর্তনটা খুবই সামান্য। সেই জন্য মাছের ক্ষেত্রে চোখকে এধার ওধার মুভমেন্ট করে ওদের বিরাট কোনো পরিবর্তন না করেই মাছ কিন্তু মাছ কি করে 220 থেকে 230 ডিগ্রি কোণ করে মাছ কিন্তু জিনিসগুলোকে দেখতে পায়। মাছের সাধারণত 210, 220, 230 পর্যন্ত মাছ কি করে কোণ করে যে কোনো জিনিসকে অবজেক্টকে দেখতে পায়। মাছের চোখের মধ্যেও আবার দুটো, আমরা যেমন জানি আমাদের চোখের মধ্যে রড কোষ আছে, কোণ কোষ আছে। সাধারণত রড কোষের সাহায্যে আমরা জানি যে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটাকে আমরা দেখি, আর কোণ কোষের সাহায্যে উজ্জ্বল আলোটা আমরা দেখতে পাই। এখানে কি করা যায়, মাছের ক্ষেত্রেও আমরা জানি রড কোষ, কোণ কোষ আছে, সেই কোণ কোষ এরাও কিন্তু কালারফুল পিগমেন্টগুলোকে আইসোলেট করতে পারে। অর্থাৎ আমরা যদি জলের তলায় যদি কোনো জিনিস কালারফুল হয়, তাহলে তারাও কিন্তু তাদের মতো করে তারা সেই জিনিসটাকে আইসোলেট করতে পারে। এটা হচ্ছে মাছের একটা বৈশিষ্ট্য। তো এরপরে আমি যে জিনিসটা দেখাবো, এইখানে একটা আমি কানকোটা দেখাচ্ছি। এই কানকোটা তুলছি, এর মধ্যে দেখতে পাচ্ছি একবারে টকটকে ফুল, এটাকে বলা হয় ফুলকা। ফুলকা যেমন আমরা দুটো জিনিস ডিফারেন্স দেখবো, যে জিওল মাছ আর পোনা মাছ। জিওল মাছের ক্ষেত্রে একটা স্পেশাল ক্রাইটেরিয়া আছে, যে তাদের শ্বাসেন্দ্রিয় হিসেবে নিউম্যাটিক গিল থাকে। এখানে আমরা যে গিলটা দেখছি এই গিলটা আছে,
এরা কি করে মুখ দিয়ে জল টানে, জলের মধ্যে অক্সিজেন দ্রবীভূত অবস্থায় থাকে। সেই অক্সিজেনকে তাহলে আমরা যেমন কি বায়ুতে যে অক্সিজেন আছে সেই অক্সিজেনগুলোকে কি করি, আমাদের লাংসের মধ্যে নেওয়ার পর আমাদের অ্যাবজর্ব হয় থ্রু দ্য ডিফিউশন প্রসেস, অর্থাৎ ব্যাপন পদ্ধতিতে আমরা নিই। এরা কি করে না, জলটা এখানে মুখ থেকে নেবে, নেওয়ার পর এই কানকোটা যে আছে কানকোর মধ্যে থেকে এখানে বের করে দেবে। বের করে দেওয়ার সময় এখান থেকে যে জলটা ঢোকে, জলটা ঢোকার পর এখানে বের করিয়ে দিচ্ছে। তো এই কানকো যে এই যে ফুলকাগুলো আছে, এই ফুলকাগুলোর উপর থেকে জলটা যায়, আর ফুলকার মধ্যে অক্সিজেনের পরিমাণ কি হচ্ছে, কম থাকে। তখন স্বাভাবিক কারণে জলে যেহেতু অক্সিজেনের পরিমাণ বেশি, থ্রু ডিফিউশন প্রসেস অর্থাৎ ব্যাপন পদ্ধতিতে জলটা কি করে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে। তারপরে এই ফুলকা থেকে সরাসরি গোটা বডিতে কানেক্টেড আছে। আমরা একটা জিনিস জানি, মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হৃৎপিণ্ড বলা হয়, অর্থাৎ মাছের হৃৎপিণ্ডে দূষিত রক্ত পরিবাহিত হয়। কি সেই জিনিসটা কিরকম ভাবে, আমাদের যেমন কি যে আমাদের হৃৎপিণ্ডে আমাদের লাংস থেকে সরাসরি কি করে বাম অলিন্দে অক্সিজেন যায়, সারা শরীর থেকে ডান অলিন্দে কি করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে, দুটো আলাদা হয়, আলাদা হওয়ার পর তারপর নীলয়ে যায়, সেখান থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ে। তার কিন্তু মাছের ক্ষেত্রে কি, মাছ এখান থেকে নিল অক্সিজেন, ফুলকাতে গেল, ফুলকা থেকে সারা বডিতে ছড়িয়ে পড়লো। আর একটা জিনিস কি হলো যে সারা দেহ থেকে দূষিত রক্ত মাছের যে হৃৎপিণ্ড আছে, আমি কেটে দেখাবো যে তার দুটো পোর্শন, একটা অলিন্দ একটা নিলয়, সেই অলিন্দেতে এসে পৌঁছালো এবং অলিন্দেতে পৌঁছানোর পরে তারপরে তার নিলয়ে গেল, সেখান থেকে কি করলো মাছ সরাসরি কি করে বাইরে বের করে দেয় এই থ্রু ডিফিউশন প্রসেসের মাধ্যমে। তো এই যে একটা প্রসেস, অর্থাৎ মাছের হৃৎপিণ্ডকে আমরা কি বলি, ভেনাস হৃৎপিণ্ড হিসেবে বলি। নেক্সট আমি একটা জিনিস আসবে যে এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে মাছের চোখ বললাম, মাছের আর আঁশ, আঁশ অত্যন্ত একটা ইম্পর্টেন্ট জিনিস। আঁশ হচ্ছে এখানে সাইক্লোয়েড আঁশ বলছি। এই সাইক্লোয়েড আঁশ কি করে না, মাছকে বাইরে থেকে প্রতিরক্ষা দান করে থাকে, বা বাইরে যে জলের চাপ টাপ আছে সেগুলোকেও রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নেয়, বা এদের বাইরে থেকে কোনো রকম আঘাত আসলে সেটাও এই আঁশের দ্বারা নেয়। তাই এই হচ্ছে মোটামুটি একটা মাছের বাহ্যিক গঠন। এরপরে একটা জিনিস আমি এখানে একটা জিনিস বলবো, মাছটা কাটলে আমি একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে মাছের একটা মাছ কি করে ভেসে থাকে, মাছ এই কাতলা মাছ কি করে ভেসে থাকবে, তার জন্য কি হচ্ছে এর ভেতরে একটা সুইম ব্লাডার আছে। সেই সুইম ব্লাডারটা আমি কেটে দেখাবো, তার দুটো পোর্শন আছে, তার মধ্যে কি করে গ্যাস ফর্মেশন হয়। মাছের একটা নিউরো সেন্সিটিভ সেন্স আছে, সেই নিউরো সেন্সিটিভ সেন্সের ফলে ও সঙ্গে সঙ্গে ও যদি মনে করে আমি উপরের দিকে উঠবো, তখন কি করবে যে ও গ্যাস ফর্মেশন করবে, ওই চেম্বারটা গ্যাস তৈরি করবে। গ্যাস তৈরি করার সঙ্গে 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 মাছটা বডি প্রেশারটা হালকা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মাছ কি করবে উপরের দিকে যাবে। আর পেছনের দিকে কতগুলো ব্লাড ক্যাপিলারি আছে, যে সেই ক্যাপিলারিতে কি করবে সঙ্গে সঙ্গে কি করবে, যদি মনে করে যে আমি আমার নিচের দিকে নামতে হবে, তখন ওখানে ওই সেন্সটা দিয়ে যে নিউরো সেন্সারের সাহায্যে ওখানে কি করে সিগন্যাল পাঠালে সঙ্গে সঙ্গে ও কি গ্যাসটা শোষণ করবে, শোষণ করলে মাছটা আস্তে আস্তে কি করবে নিচের দিকে নেমে যাবে, অর্থাৎ বডির ওয়েট তখন বেশি হবে, সঙ্গে সঙ্গে নিচের দিকে নেমে যাবে। আমি মাছের ইন্টারনাল অর্গানটা আমি কেটে ইন্টারনাল অর্গানগুলো নিয়ে সবগুলো জিনিস বলবো। কিন্তু আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, পুরো কাতলা মাছ খেলে আমাদের কি উপকার আছে, কাতলা মাছের মধ্যে কতটা নিউট্রিয়েন্ট ভ্যালু আছে, কাতলা মাছ আমাদের কোন রোগের উপকারে লাগে, কাতলা মাছ আমাদের ভারতবর্ষে ঠিক কতটা প্রয়োজন আছে, কাতলা মাছের সঙ্গে অন্য মাছের সম্পর্ক কি, এভরিথিং আমি পুরো এইটার একটা প্রতিবেদন আকারে আমি এটা দেব, এটা এর সঙ্গে যুক্ত করব, তা এটা ফলো করবেন, ঠিক আছে, ধন্যবাদ। এবার আসা যাক কাতলা মাছের ইন্টারনাল অর্গানগুলো নিয়ে আলোচনা করছি। ইন্টারনাল অর্গানের মধ্যে প্রথমে যদি বলতে হয়, তা আমি এই সুইম ব্লাডারটাকে নিয়ে আমি দেখাচ্ছি। সুইম ব্লাডার, এটা হাতে আছে সুইম ব্লাডার, এটার আগের দিকটা আর পেছনের দিকটা, আগের দিকটা পেছনের দিকটা বুথ, এই দুটো অংশই ফুলে যায়। ফুলে যে এটা সুইম ব্লাডারে এই পেছনের দিকে যে রক্তজালিকা ব্লাড ক্যাপিলারিগুলো আছে, এগুলোর দ্বারা শোষিত হয়ে যায়। শোষিত হয়ে গেলে তখন কি করে, এটা আস্তে আস্তে চুপসে আসে, চুপসে গেলে তখন কি করে মাছটা ওজন বেশি হয়ে যায়, মাছটা জলের দিকে নেমে যায়। আরেকটা জিনিস হচ্ছে এই আগের দিকে যে আছে, এইখানে একটা গ্ল্যান্ড আছে রেড গ্ল্যান্ডস বলে, তো এইটা কি করে একটা গ্যাস সৃষ্টি করে, সেই গ্যাসের দরুন এটা ফুলে ওঠে। এটা একটা নিউরো সেন্সিটিভ একটা অ্যাকশান চলে, তার ফলেই এটা মাছ কি করে সিগন্যাল পাঠালে তখন কি করে তার নিজের
জলের কোনখানে থাকবে তার উপরে নির্ভর করে এটা হয়ে থাকে। এটা হচ্ছে সুইম ব্লাডার। এটা অত্যন্ত একটা খুব ইন্টারেস্টিং জিনিস। নেক্সট আমি যেটা আসি, এইটাকে বলা হয় পিত্তথলি। মাছেরও একটা পিত্তথলি থাকে, আমরা সবাই জানি যে এটা পিত্তথলি, সবাই আমরা জানি। হাতে নিয়ে আমি দেখাচ্ছি। এই পিত্তথলি, এটা গল ব্লাডার, এটা লিভার থেকে পিত্ত তৈরি হয়ে এর মধ্যে জমা থাকে। তো এটা কি করে, মাছ কি করে যে খাবারগুলো খায়, বিশেষ করে ফ্যাট জাতীয় যে খাবারটা আছে, সেই খাবার ডাইজেশনের ক্ষেত্রে এই পিত্ত খুবই ইম্পর্ট্যান্ট। অর্থাৎ ডাইজেশন, ফ্যাট জাতীয় খাবার ডাইজেশন মানুষেরও আছে। মানুষও ডাইজেস্ট করতে গেলে তার পিত্তথলিকে কাজে লাগিয়ে, পিত্তের সাহায্য নিয়ে তো কী করে ফ্যাটগুলো ডাইজেস্ট হয়। তো সেখানে স্বাভাবিক কারণে এখানেও তাই একই রকমভাবে মাছের ক্ষেত্রেও এটা আছে। মাছের এইটা হচ্ছে ফুলকা, অর্থাৎ সবাই এটা আমরা জানি। মাছ বাজারে গেলে অনেকে এটাকে তুলে আমরা দেখি যে মাছ কতটা মানে টাটকা আছে। তার কারণ কি, এটা যদি লাল অবস্থায় থাকে তাহলে আমরা বুঝতে পারি এর মধ্যে হিমোগ্লোবিন এবং ব্লাডের কোয়ান্টিটিটা অনেক বেশি, এবং মাছটা খুব জীবিত অবস্থায়, মানে মাছটা বেশিক্ষণ মারা যায়নি। এইটার দ্বারা আমরা এটা দেখি, বুঝি। কিন্তু ঘটনা হচ্ছে যে এর মধ্যে প্রচুর পরিমাণে তো ব্লাড জালক আছে, এটাই অক্সিজেন ডিজলভ হয়। জলে যে অক্সিজেনটা থাকে সেটা কি করে, যে এটার মধ্যে থ্রু ডিফিউশন প্রসেস এর মধ্যে অক্সিজেনটা প্রবেশ করে। মাছের এটা হচ্ছে লিভার। মাছের লিভার আর ডাইজেস্টিভ সিস্টেম একসঙ্গে রয়েছে। মাছের লিভারটা, এই যে লিভারটা আমি দেখাচ্ছি, এই লিভারটা আছে, এই দুটো লিভারগুলো আছে, এটার সঙ্গে বাইল ডাক্তার কানেকশন ছিল। আর এর ডাইজেস্টিভ সিস্টেমটা আমি আগেই বলেছিলাম অত্যন্ত বড় এবং স্টমাক রয়েছে। এটাকে খুলে দেখানোটা একটু বেশ ডিফিকাল্ট, তো যাই হোক এইটা মোটামুটি আছে। আর যে জিনিসগুলো সম্পর্কে আমি একটু বলবো সেটা হচ্ছে যে মাছের ইন্টারনাল অর্থাৎ মাছের যে কান সম্পর্কে অনেকের ধারণা আছে মাছের বোধহয় কান আছে। মাছের কান হচ্ছে ইন্টারনাল ইয়ার। 3টে তরুণাস্থি যুগ দিয়ে এটা একটা ইন্টারনাল ইয়ার তৈরি হয়। সেই মাছ কিন্তু ইন্টারনাল ইয়ার এবং তার সঙ্গে এদের স্পর্শেন্দ্র রেখার সঙ্গে কানেক্টেড আছে। অর্থাৎ আমি ল্যাটারাল লাইন বলেছিলাম তখন, সেই স্পর্শেন্দ্র রেখার সঙ্গে এই ইন্টারনাল ইয়ারের কানেকশন আছে। তার দ্বারা মাছ কিন্তু জলের ভিতরে তার যে দলবদ্ধভাবে থাকা, কোথায় তার কারা রয়েছে, তার সঙ্গে একসঙ্গে কোন জায়গায় সে পৌঁছাচ্ছে, এভরিথিং, সেই সিগন্যালগুলো কিন্তু এই ইন্টারনাল দ্বারা, ইয়ারের দ্বারা বুঝতে পারে। আর একটা লাস্ট আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে মাছের, এই কাতলা মাছের গায়ের বাইরের দিকে কতগুলো মিউকাস গ্ল্যান্ড আছে, অর্থাৎ ডিফেন্সিভ মেকানিজম। যেটা হচ্ছে মাছকে যখনই আমরা ধরতে যাই তখন দেখবে লালা সদৃশ্য একটা পিচ্ছিল পদার্থ নিঃসরণ হয়, যেটা কিনা এদের ডিফেন্সের কাজে লাগে। এই গ্ল্যান্ডটা থেকে যত পরিমাণ আমরা মাছটাকে যত পরিমাণ আমরা যত আমরা ধরবো তত কী করবে, ও সিক্রেশনটা বাড়তে থাকে। সিক্রেশন বাড়লে সেটা পিচ্ছিল হয়ে যায় এবং তার একটা ডিফেন্স মেকানিজম থাকে। এই পর্যন্তই। আমি এর পরবর্তীকালে আমি কাতলা মাছের ইম্পর্টেন্স, তার ফুড ভ্যালু, তার কতটা আমাদের দেশের মধ্যে কতটা প্রোডাকশান হয়, তার মেডিকেল ভ্যালু কী আছে, আমাদের শরীরের পক্ষে উপকারী না অপকারী, সমস্ত কিছু নিয়ে আমি একটা প্রতিবেদনের সাহায্যে জানাবো। সবাই দেখবেন, কেননা বায়োডাইভার্সিটি আমি আগামী দিনে সমস্ত ফেজগুলোকে নিয়েই আস্তে আস্তে সবার সামনে তুলে ধরবো, যাতে করে কিছুটা হলেও আমি অন্যদেরকে এই তথ্যগুলো দিতে পারি। তাহলে কেউ যদি এই তথ্যগুলো পায় তাহলে আমার মনে হয় সেটা বেশ উপকারী হবে। ধন্যবাদ।